ইরান এবং ইসরায়েলের যে সংঘর্ষ হচ্ছে সেটা গোটা বিশ্বকে বিশেষ করে পশ্চিম এশিয়াকে একটা খুবই অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সেই সৌজন্যতাটার জন্য যেটা হয়েছে, ইসরায়েল প্রথমে হামাসকে শেষ করেছে, তারপর লেবাননে হিজবুল্লাহকে শেষ করেছে, তারপর ইয়েমেনে হাউথিদের শেষ করেছে, এখন ইরানকে শেষ করতে চাইছে। তো ইরান কি চাইছে? পৃথিবীতে এই রক্তক্ষয় চলতে থাকবে এবং ইরানকে ইসরায়েলকে কেউ থামানোর নেই। যে পাকিস্তান বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত, আর আমেরিকা আবার রাষ্ট্রপুঞ্জের অ্যান্টি টেররিস্ট বডিতে পাকিস্তানকে নমিনেট করেছে। পুরনো বন্ধু পাকিস্তানের সঙ্গে যখনই আমাদের সংঘাত হয়েছে, ইরান আমাদের পাশে দাঁড়িয়েছে। তাহলে ইরানের সঙ্গে পাকিস্তানের তফাৎ কোথায়? ইরানের নিউক্লিয়ার এনার্জি থাকলেই সমস্যা, আর পাকিস্তানের থাকলে সমস্যা না। সিক্রেট এজেন্সি বা সিকিউরিটি এজেন্সি মোসাদ তার একটা ট্রেনিং ফ্যাসিলিটিতে আক্রমণ করেছে। ইরান ইসরায়েলে যেটা সবচেয়ে বড় সায়েন্টিফিক সেন্টার, যেটা ইসরায়েলের প্রথম প্রেসিডেন্টের নামে তৈরি হয়েছিল, যেটাখান থেকে অসংখ্য নোবেল বিজয়ী বিজ্ঞানী বেরিয়েছে, সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে কষ্টের সময়। তো সেই জন্য ইরান যদি ধ্বংস হয়ে যায় তাতে আমাদের কোনো লাভ নেই। মুসলিম দেশগুলি কিন্তু এরপর মনে করতে শুরু করবে যে আমেরিকা শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, হুইচ ইজ ট্রু। আমেরিকা মুসলমানদের কথা ভাবেই না। সেটা কিন্তু গোটা বিশ্বকে আর একটা শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে না, সেটা একটা বিশ্বকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেবে। নরেন্দ্র মোদী জয়শঙ্করদের বিদেশ নীতির সমস্যা হচ্ছে যে তারা তো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। ইতিমধ্যেই ইরান ইসরায়েলের সংঘর্ষ চলছে, গত টানা 9 দিন ধরে চলছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কখনো সংঘর্ষ শুরু করছে তো পাল্টা ইরানও দিচ্ছে। আবার পরমাণু নিয়ে ইতিমধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো রকম আপোষ নয় বলে দাবি করছে ইসরায়েল, এবং পরমাণু কর্মসূচি নিয়েও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং দফায় দফায় প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি একটা করে আপডেট আসছে যুদ্ধের। কি বলবেন? দেখুন, ইরান এবং ইসরায়েলের যে সংঘর্ষ হচ্ছে সেটা গোটা বিশ্বকে বিশেষ করে পশ্চিম এশিয়াকে একটা খুবই অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইতিমধ্যে 2-4টে এফেক্ট আমরা টের পাচ্ছি। অর্থাৎ ক্রুড অয়েলের বাজারে দাম বেড়ে গেছে। এবার ইরান যদি হারমুজ স্ট্রেট হারমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে গোটা বিশ্বের তেল যাতায়াতের উপর একটা বড় প্রভাব পড়বে। দেখুন, এই যুদ্ধটা যখন শুরু হয়েছিল বা গত 1.5 বছরের ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছিল যে ইসরায়েল অনেক শক্তিশালী, ইসরায়েল ইরানকে চূর্ণ করে দেবে, কিন্তু কার্যত তা দেখা গেল না। ইরানও পাল্টা জবাব দিল। যদিও ইরানের সেনাপ্রধান, সেনাকর্তা, পরমাণু বিজ্ঞানীরা অনেকে মারা গিয়েছেন, কিন্তু তাতেও আমরা দেখেছি যে ইরান সমানে সমানে জবাব দিয়েছে। ইরান এতদিন ধরে যে কোট যে একটা ধারণা ছিল যে ইসরায়েল একটা অপ্রতিরোধ্য শক্তি, ইসরায়েলের আকাশসীমায় ঢোকা যায় না, সেটাও ইরান ভেঙে দিয়েছে। ইরান ইসরায়েলের যেটা সিক্রেট এজেন্সি বা সিকিউরিটি এজেন্সি মোসাদ তার একটা ট্রেনিং ফ্যাসিলিটিতে আক্রমণ করেছে। ইরান ইসরায়েলে যেটা সবচেয়ে বড় সায়েন্টিফিক সেন্টার, যেটা ইসরায়েলের প্রথম প্রেসিডেন্টের নামে তৈরি হয়েছিল, যেটাখান থেকে অসংখ্য নোবেল বিজয়ী বিজ্ঞানী বেরিয়েছেন, সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। ইরান হাইফা, ইসরায়েলের যেটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর, যে শহরের সমুদ্র বন্দরটা এই মুহূর্তে একটি ভারতীয় কোম্পানি আদানিদের কাছে রয়েছে, সেই হাইফা শহরে অ্যাটাক করেছে। ফলে ইসরায়েল সম্পর্কে মিথগুলো ভেঙে গেছে। দেখুন, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট এবং ইসরায়েল ওয়েস্টার্ন নেশনগুলোর মদত পায়। আমরা দেখেছি G7 বৈঠকের সময়ও G7-এর সব দেশ এক সুরে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং অবশ্যই উত্তর কোরিয়া। এই যে পরমাণু বোমা বা পরমাণু অস্ত্র নিয়ে যে কথাবার্তাটা, আবার ইসরায়েলের এই কথাবার্তাটা একটু অদ্ভুত। ইসরায়েল এই অজুহাতে এর আগে ইরাক আক্রমণ করেছিল এবং আমেরিকাকে ইরাক আক্রমণ করতে প্ররোচিত করেছিল। ইসরায়েল বিশ্বাস করে যে কোনো আরব দেশের কাছে পরমাণু অস্ত্র থাকা সম্ভব নয়। আচ্ছা, যদি তাই হয়, মেনে নেওয়া যাক, তাহলে ধরুন ইরানের থেকে অল্প দূরে হচ্ছে পাকিস্তানের কাছে তো পরমাণু অস্ত্র আছে, সেটা নিয়ে ইসরায়েল কিছু বলে না কেন? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তানের মতো একটি সন্ত্রাসবাদী পরমাণু শক্তিধর দেশের সাথে যখন আমেরিকা সখ্যতা বাড়ায়, যখন আমেরিকা পাকিস্তানের সেই সেনাপ্রধান আসিফ মুনির, যার হাতে পহেলগাঁওয়ের
26 জন, এখানে রিপিট 26 জন নিহত হিন্দুর রক্ত লেগে রয়েছে, সেই আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়ায়, তখন তো ইসরায়েল আপত্তি করে না। তাহলে ইরানের সঙ্গে পাকিস্তানের তফাৎ কোথায়? ইরানের নিউক্লিয়ার এনার্জি থাকলেই সমস্যা, আর পাকিস্তানের থাকলে সমস্যা নয়। তাহলে আমাদের বুঝতে হবে যে এই গোটা ঘটনা বা গোটা নাটকীয়তার পেছনে আমেরিকা বা ইসরায়েলের অন্য অনেক স্বার্থ আছে। কিন্তু সেই স্বার্থ যাই হোক, তা যেন গোটা বিশ্বকে একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে না দেয়। পশ্চিম এশিয়া এমনিতেই উত্তপ্ত, পশ্চিম এশিয়া যেন আরও উত্তপ্ত না হয়ে ওঠে। এরপর যদি উত্তর কোরিয়া, দেখুন উত্তর কোরিয়া ইরানের বন্ধু, কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উনকে আমরা সবাই জানি তিনি খুব স্বাভাবিক প্রকৃতিস্থ শাসক নন। তিনি যদি দু চারটে মানে নিউক্লিয়ার মিসাইল যদি জাপান বা অস্ট্রেলিয়া বা উত্তর কোরিয়ার ভৌগোলিক অবস্থান বা ইভেন আমেরিকার ফ্লোরিডার দিকে পাঠিয়ে দেন, তাহলে সেটা বিশ্বের জন্য খুব সুখকর অবস্থা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও, মানে কিম জং উন যতটা মানে প্রকৃতিগতভাবে অপ্রকৃতিস্থ, আমার এখন সন্দেহ হয় ডোনাল্ড ট্রাম্পও কতটা প্রকৃতিস্থ। তার মানে ডোনাল্ড ট্রাম্প তো আসিফ মুনিরকে লাঞ্চ খাওয়াতেন না বা এলন মাস্কের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তেন না। তেমন এই গোটা ঘটনাটা আমাদের জন্য খুব অস্বস্তিকর হয়ে উঠেছে। ইরান আমাদের শুধু পুরনো বন্ধু নয়, আমরা খেয়াল রাখি না, যেমন হাইফা আদানিদের হাতে গেছে, তেমনি ইরানের যে চাবাহার মানে সমুদ্র বন্দর, সেটা ভারতবর্ষ নিজের অর্থ দিয়ে তৈরি করেছে। এবং চাবাহার এতটাই গুরুত্বপূর্ণ একটা সমুদ্র বন্দর যে চাবাহারকে ব্যবহার করলে ভারতবর্ষ পাকিস্তানকে এড়িয়ে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে পারে। ইরান এমন একটা দেশ যে দেশটা আমাদের সঙ্গে তেল কেনা বেচার ক্ষেত্রে রুপিতে ডিল করে, অর্থাৎ আমাদের ডলারে পেমেন্ট করতে হয় না। ইরান এমন একটা দেশ, যেদিনকে অপারেশন সিন্দুর হচ্ছিল, যে দুটি মুসলিম রাষ্ট্রের বিদেশমন্ত্রী দিল্লিতে এসে বসেছিলেন, ভারতবর্ষকে মদত দিচ্ছিলেন, তার মধ্যে একটি ইরান, অন্যটি সৌদি আরব। তো ইরান ভারতবর্ষকে সমস্ত সময়, দুঃখের সময়, সুখের সময় পাশে দাঁড় করিয়েছে। এখনও এই যুদ্ধের মধ্যে ইরান সমস্ত ঝুঁকি নিয়ে নিজের এয়ার স্পেস খুলে দিয়েছে যাতে ভারতীয় ছাত্ররা ফিরতে পারে। কিন্তু আমরা দেখলাম যে এই যে মানে আমাদের বিদেশ নীতি এতটাই প্রো ইসরায়েল এবং প্রো মার্কিনি হয়ে গেছে যে আমরা রাষ্ট্রপুঞ্জে নয়, আমরা কোথাও ইরানের সমর্থনে কথা বললাম না বা ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিলাম না। আমার মনে হয় এটা ভারতবর্ষের বিদেশ নীতির জন্য খুবই একটা ভুল নীতি। নয় আমরা মানে ইরানকে আন্ডার এস্টিমেট করেছি, আর নয় আমরা ইসরায়েলকে ওভার এস্টিমেট করেছি, আসলে দুটোই এক কথা। দেখুন, ইসরায়েল হতে পারে যে ইসরায়েল আমাদের মানে আজকের বন্ধু, ইসরায়েল আজকে আমাদের অনেক অস্ত্রশস্ত্র বা টেকনোলজি দেয়, কিন্তু একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে ইরান আমাদের, আমি আবার রিপিট করছি, বহু পরীক্ষিত বন্ধু, কষ্টের সময়ের বন্ধু। তো সেই জন্য ইরান যদি ধ্বংস হয়ে যায় তাতে আমাদের কোনো লাভ নেই। দেখুন, ইরাককে ভুল তথ্য দিয়ে আমেরিকা ধ্বংস করেছিল যে ইরাকের হাতে পরমাণু অস্ত্র আছে, ইরাক সেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু স্পষ্ট করে বলেছেন, এবং তিনি ইসরায়েলকে এটা বলেছেন যে তোমরা এই ভুল ধারণাটা রেখো না, ইরান যে মানে পরমাণু অস্ত্র তৈরি করেছে সেটা তাদের নিজেদের কাজে, সেটা বিদ্যুতের কাজে ব্যবহৃত হতে পারে, সেটা অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হতে পারে। কিন্তু ইসরায়েলের যে ধনুর্ভাঙাপন যে ইরানের নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট করতে হবে, আসলে তারা বলতে চায় কোনো আরব দেশের হাতে নিউক্লিয়ার পাওয়ার থাকবে না, সেটা পৃথিবীকে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। উল্টোটা ভাবুন যে ইরান কিন্তু একটা টেকনিক্যালি ভুল করেছিল। যখন হামাস ইসরায়েল অ্যাটাক করেছিল, তখন যদি ইরানও সেই হামলায় যোগ দিয়ে দিত, তাহলে কিন্তু 4টে ফ্রন্টে সেই সময় ইসরায়েলকে যুদ্ধ করতে হতো। ইরান তখন যে সৌজন্যতাটা দেখিয়েছিল, সেই সৌজন্যতাটার জন্য যেটা হয়েছে, ইসরায়েল প্রথমে হামাসকে শেষ করেছে, তারপর লেবাননে হিজবুল্লাহকে শেষ করেছে, তারপর ইয়েমেনে হাউথিদের শেষ করেছে, এখন ইরানকে শেষ করতে চাইছে। তো ইরান কি চাইছে? পৃথিবীতে এই রক্তক্ষয় চলতে থাকবে এবং ইরানকে মানে ইসরায়েলকে কেউ থামানোর নেই, এইটা আমাদের বুঝতে হবে। ইসরায়েল গাজাতে যেটা করেছে সেটা গণহত্যা, সেটা জার্মানিতে হিটলার যা করেছিলেন তার থেকে কিছু অংশে কম নয়। ইরানের মাটিতে গভীরে থাকা পরমাণু কেন্দ্রকে কোনো রকমভাবে ধ্বংস করার ক্ষমতা নেই
নেই ইসরায়েলের, এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হ্যাঁ, এটা সত্যি কথা যে ওই যে পরমাণু কেন্দ্রটা বা এরকম ইরানের অ্যাকচুয়ালি একাধিক পরমাণু কেন্দ্র আছে যেগুলো সবকটাই 300 ফুট মাটির নিচে। ফলে ইসরায়েলের কাছে যে বোম আছে সেটা দিয়ে তারা ওই পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে না। একমাত্র আমেরিকার কাছে যে বোম আছে, যে অস্ত্রটা আমেরিকা এর আগে ইরাকেও প্রয়োগ করেছে, যেটা মাটির নিচে গিয়ে ওই 300 ফুট বাংকারকে ধসিয়ে দিতে পারে, সেটা একমাত্র আমেরিকার কাছে আছে। সেই জন্যেই ইসরায়েল এই যুদ্ধে আমেরিকাকে টেনে নামাতে চাইছে, ইরানের সঙ্গে সংঘর্ষটাকে আরও রক্তক্ষয়ী করতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে, যদি উনি এভাবে এই যুদ্ধটাকে চালিয়ে যান, সেটা ওনার ভাবমূর্তির জন্যও যেমন ভালো নয়, তেমনই তেমনি সেটা গোটা বিশ্বের জন্য ভালো নয়। তেলের দাম বাড়তে শুরু করেছে এবং মুসলিম দেশগুলি কিন্তু এরপর মনে করতে শুরু করবে যে আমেরিকা শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, হুইচ ইজ ট্রু। আমেরিকা মুসলমানদের কথা ভাবেই না, সেটা কিন্তু গোটা বিশ্বকে আর একটা শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে না, সেটা একটা বিশ্বকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেবে। ইরানে আটক যে সকল ভারতীয় পড়ুয়ারা তারা ফিরছেন এবং তারা কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন, বিভিন্ন রকম ইরানের বিরুদ্ধে অনেক অভিযোগও করছেন। হ্যাঁ, সেটা দেখুন যুদ্ধের সময় তো একটা হয় যে ইরান তাদের ঠিকভাবে হেল্প করতে পারেনি। যুদ্ধের সময় তো সবাই নিজেদের মানে চাচা আপন প্রাণ প্রায় বাঁচাতে থাকে, ফলে সেটা হতেই পারে। কিন্তু ফাইনালি ইরান কিন্তু এরোস্পেসটা খুলে দিয়েছে, এটা ইরানের জন্য অত্যন্ত ঝুঁকির কাজ। ফলে ভারতবর্ষকে সিদ্ধান্ত নিতে হবে, ভারতবর্ষই ভারসাম্যের যে রাজনীতি করেছে সেটা ছেড়ে যদি পুরোপুরি ইসরায়েলের দিকে ঝোঁকে, সেটা কতটা ভারতবর্ষকে ফাইনালি বেনিফিট দেবে। ট্রাম্পকে পুরোপুরিভাবে সমর্থন করার জন্য কি ভারতবর্ষের মানে যে একটা স্ট্যান্ড হওয়া উচিত ইরানের দিকে? আপনি যেমনটা বললেন যে বন্ধু রাষ্ট্র অনেক, পাকিস্তান পুরনো বন্ধু পাকিস্তানের সঙ্গে যখনই আমাদের সংঘাত হয়েছে ইরান আমাদের পাশে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভারতবর্ষের যে স্ট্যান্ড সেটা কি পরিষ্কার হওয়া দরকার? না, স্ট্যান্ডটা মানে সেই স্ট্যান্ডটা তো পুরোপুরিভাবে মানে এক্সপোজ এবং ব্যর্থ হয়ে গেছে। আমি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এত কথা বললাম, ডোনাল্ড ট্রাম্প তো আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়ালো। ডোনাল্ড ট্রাম্পের কাছে তার মানে পাকিস্তানের স্বার্থ বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমি অবাক হব না ডোনাল্ড ট্রাম্প যদি ইউনুসের সঙ্গে ব্যবসা করতে শুরু করে দেয়। আমরা কি ভুলে যাব যে পাকিস্তান যেমন আমাদের ক্ষতি করছে, তেমনি এই পূবের প্রতিবেশী দেশ বাংলাদেশও আমাদের সমান ক্ষতি করছে। এবং ইউনুস যত সংখ্যালঘুদের মানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার করছেন তার কোনো পরিসীমা নেই। নরেন্দ্র মোদী পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় আমরা মনে রাখেন যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে এখনও ইউনুস মুক্তি দেয়নি, এবং ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে কিছু বলছেন না। ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনিরের সাথে কথা বলছেন, যে আসিফ মুনির আইএসআইকে আবার বাংলাদেশে অ্যাক্টিভেট করেছে। একই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের যে শান্তিতে নোবেলের বিষয় উঠে এসেছে। হ্যাঁ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পাকিস্তান বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত, আর আমেরিকা আবার রাষ্ট্রপুঞ্জের অ্যান্টি টেররিস্ট বডিতে পাকিস্তানকে নমিনেট করছে। পাকিস্তান যদি রাষ্ট্রপুঞ্জের অ্যান্টি টেররিস্ট বডির ভাইস চেয়ারম্যান হয়, এরপর তো আমরা শুনবো মানে আর কিছু বলার নেই যে আলাস্কায় লোকে ফ্রিজ বেচতে যাবে। এটা তো ভারতের জায়গাটা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? দেখুন, ভারত এই নরেন্দ্র মোদী জয়শঙ্করদের বিদেশ নীতির সমস্যা হচ্ছে যে তারা তো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, আর তারা রাশিয়ার সঙ্গে তাদের সেই বন্ধুত্বও নেই। ফলে পুটিনের সাহায্য নিয়ে তারা যে আমেরিকার সঙ্গে মোকাবিলা করবে সেই সাহস তারা দেখাতে পারেনি। তারা ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কথাকে মেনে নিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প যখন আসিফ মুনিরকে লাঞ্চ খাওয়াচ্ছে, বা এবার আসিফ মুনির যখন বাংলাদেশে আরও ফ্রন্ট খুলবে, তখন নরেন্দ্র মোদী বা জয়শঙ্কররা বুঝতে পারবেন যে ফাইনালি ডোনাল্ড ট্রাম্প কোনো মানে মৌলবাদ বা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছেন না, উনি সবার সাথে ব্যবসা করতে চান। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।